আমি ঠিক এই জায়গা থেকেই আসবো। দেবশ্রী আমাদের সঙ্গে রয়েছেন, অনেকক্ষণ ধরে পুরো আলোচনাটা শুনলেন। দেবশ্রীর কাছে আসার আগে দেবশ্রী চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। আমি বলি না যে মাঝে মাঝে আমি সবসময় চেষ্টা করি আমাদের রবিবারের এই মেগা শোতে একটু হলেও যেন আয়নাটা দেখানো হয়। আর এই আয়নাটা আমাদের সব থেকে বেশি দেখাতে পারেন তারা যারা ইতিহাস নিয়ে কাজ করেন। কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা সব থেকে বেশি হয়তো ভালো বলতে পারবেন যারা ইতিহাস নিয়ে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। যে জায়গায় যে অবশ্যম্ভাবী ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদেরকে ধাক্কা মেরে জোর করে এগিয়ে দেওয়া হচ্ছে। দীপাঞ্জনবাবু বললেন যে আমাদেরও মঙ্গলবার আছে, আমাদেরও সোমবার আছে, মুখ্যমন্ত্রী বলছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো সোমবার কোনো মঙ্গলবারে কখনো কেউ আজ সোমবার বলে আমি ভোলে পেবার বাঁক নিয়ে যাচ্ছি বলে রাস্তায় যেতে যেতে 4-5টা বাস জ্বালিয়ে দিলাম, ট্রেন লাইন জ্বালিয়ে দিলাম, এরকম হয়নি আজ পর্যন্ত। মুখ্যমন্ত্রী ভুল কম্পারিজন করছেন, ইচ্ছে করে ভুল তুলনা করছেন। আজ মঙ্গলবার বলে কয়েকটা জায়গাতে পাথর পড়ে গেল, এরকম হয়নি কখনো। কেউ দীপাঞ্জনবাবু যেটা বললেন সেটাও সিগনিফিকেন্ট। উনি বলছেন, ওনার কথা কোট ধরেই বলি যে যদি অন্য কারো শুক্রবার হয় আমাদেরও মঙ্গলবার আছে, কিন্তু সেই ধক কি বাঙালির রয়েছে, হিন্দু বাঙালি, সেই সাহস কি আছে, না সে শিক্ষা আছে? আর যদি সেই সাহস শিক্ষা কোনোটাই না থাকে তাহলে তার পরিণাম কি হবে তা ইতিহাস আমাদের দেখিয়েছে। আমি দেবশ্রীর কাছে আসবো এই জায়গা থেকে। দেবশ্রী, সত্যি সত্যি এত আলোচনা শেষ, একদম আলোচনার শেষ বক্তা আপনি। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কাছে ইন্ডাস্ট্রির কথা আমি ছেড়ে দিলাম, যতটুকু ছিল সেই সমস্ত জায়গায় মৌরসি পাট্টা জমাচ্ছে কারা, ক্ষমতা কাদের হাতে যাচ্ছে, সরকারি স্তর থেকে শুরু করে আমলা, নেতা, মন্ত্রী, পঞ্চায়েত কাদের দখলে যাচ্ছে। এরপর এখানে অন্য কোনো শাসন শুরু হবে কিনা আমি জানি না, কিন্তু তার সব থেকে বেশি মাসুল কারা গুনবেন? সময় 3টে চিত্রপট সমান্তরালভাবে যেন আমার সামনে দিয়ে বয়ে চলেছে এবং আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে নোয়াখালী, আরেকটা হচ্ছে 1990 কাশ্মীরি পণ্ডিত এক্সোডাস। আমি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, মানে হিন্দু সংখ্যালঘু হয়ে গেলে কি হয় তার কথা বলছি। আরেকটা হচ্ছে বর্তমান সময়। এবং একটি জাতিকে যদি শেষ করে দিতে চাওয়া হয় তাহলে ফার্স্ট হচ্ছে গর্ভ দখল করতে হবে। এটা ইতিহাস আমাদের দেখিয়েছে, যুগ যুগান্ত ধরে একটি জাতিকে যখন শেষ করার চক্রান্ত হয় ফার্স্ট হচ্ছে গর্ভ দখল, নারীর গর্ভকে দখল করা। সেখানে নারী কিসের প্রতীক? জমির প্রতীক, ধরিত্রীর প্রতীক। সেখানে বীজ বপন করো এবং নিজেদের প্রতিনিধিকে তৈরি করো। নারী এবং শিশু কিসের প্রতীক? ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক, তাদেরকে শেষ করে দেওয়া হয়। এবং 1946 সালে আমি নিজে একটি রিফিউজি পরিবারের মেয়ে। আমার ঠাকুরদাদা তার 2 বোনকে নিয়ে পালিয়ে এসেছিলেন কুমিল্লার ব্রাহ্মণবেড়িয়া থেকে। তিতাস নদীর ধারে ব্রাহ্মণবেড়িয়া শহরে আমাদের বাড়ি ছিল। সেখান থেকে আমার ঠাকুরদাদা তার 2 বোনকে নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। উনি তখন ব্রিটিশ আর্মিতে চাকরি করতেন। এবং কি বলা হয়েছিল, তাদের 2 বোনকে তুলে নিয়ে যাওয়া হবে এবং ধর্মান্তরিত করে, যেগুলো আমরা 46-এ দেখেছি সেম, কিন্তু আমার ঠাকুরদাদা সেটা হতে দেননি, নিয়ে এসেছিলেন। আমি রিফিউজি পরিবারের মেয়ে। এবং আমরা 46-এ যেটা দেখেছি, যেভাবে নারীদের ওপরে অত্যাচার চলেছিল নোয়াখালীতে। এবং এই যে বলছে না উঠোনের মধ্যে গলা কাটা দৃশ্যটা, উনি বলছিলেন তো একটু আগে, আমার অক্ষয় চক্রবর্তীর কথা মনে পড়ছে নোয়াখালীতে, যাকে তিনি কনভার্টেড হয়েছিলেন। এবার নিজের তো কিছু কিছু স্বভাব চেঞ্জ করা যায় না। ভাইপোকে চিঠি লিখেছিলেন এবং তার উপরে লিখেছিলেন শ্রী শ্রী দুর্গা সহায়। এবং বাস তারপরে যেটা হয়, তাকে পুকুর ধারে নিয়ে গিয়ে তাকে জাস্ট কাটা হয়েছিল, গলা কাটা হয়েছিল, সেই ঘটনা। তো এরকম ঘটনা তো ঘটতে, এবং এবার যে চেঞ্জ যেটা বলছে, যেটা প্রশাসন থেকে সব দিক থেকে আমি যেটা বলতে চাই, আমি এখানে বলছি যে যদি সত্যি সত্যি প্রশাসন যদি হাতের বাইরে চলে যায় তাহলে হিন্দুদের বিচার করবে কে? মানে কে বিচার দেবে? 1946 সরকারি স্তর, আমলা, সরকারি অফিসার, সাধারণ সরকারি দপ্তর সেটা যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে কে সুবিধা দেবে? তাহলে সব দিক থেকে গলা টিপে ধরা হবে, জোর জবরদস্তি। এবং কিছুক্ষণ আগে বলছিলেন অরিন্দম বাবু যে ইসলামিক স্টেট অফ বেঙ্গলের কথা তিনি বলছেন। উনি বলার পর আমি নিজে রিসার্চ করা শুরু করি। আমি সেখানে দেখি যে শুধুমাত্র কনভার্ট করা, এগুলোর জন্য আলাদা মডিউল চলে সেখানে, এবং তার জন্য রীতিমতো বাজেট অ্যালট করা হয়, তার জন্য রেট ফিক্স করা হয়। প্লিজ বলুন, আপনি কন্টিনিউ করুন। 1946 সালেও তো এটাই হয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডের আগে যেভাবে প্রশাসনকে চেঞ্জ করা হয়েছিল, পুলিশের আধিকারিক সে সময় কারা ছিলেন, কারা সে সময় প্রশাসনে ছিলেন, সেগুলো আমরা ইতিহাস পড়লেই বুঝতে পারি। সেম জিনিসই তো আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই একটা সমাজের শিক্ষিত সম্প্রদায় যখন চোখ নাক মুখ বন্ধ করে বসে পড়ে, এবং তখনই কিন্তু সমাজ শেষের পথে। এবং আমরা যেটা করছি, আমরা সব দেখতে পাচ্ছি, এবং আমরা যারা সমাজে শিক্ষিত মানুষ সব কিছু বুঝতে পারছি, কিন্তু
কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে গান্ধীজি 3টে বাদুড়ের মতো সবকিছু ঢেকে বসে আছি। কিন্তু আমরা কি ভয়ে। বর্তমানটাও দেখছি না? ভয় না, আমরা কিছু আজকে আমি দেখছি বলছি, না। আপনি বলছেন আপনি ইতিহাস দেখালেন বাংলাদেশ এবং কাশ্মীরে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল হিন্দু পণ্ডিত মহিলাদের সঙ্গে। সবার আগে একদম ঠিক বলেছেন কাঠচেরাই দেবশ্রী। মেশিনে কাটা হয়েছিল একজনকে, তার বর্ণনা লালচিনার পাতে আমি লিখেছিলাম, এবং ভয়ঙ্কর অত্যাচার যেটা ভাবা যায় না। এবং সেই সবের জন্য হয়তো আমাদের মনে হয় কি মেয়েদের অনেক মানসিকভাবে প্রস্তুতির দরকার। আমাদের চারপাশে বহু শত্রু আছে, চোখ কান খুলে জাস্ট তাদের মধ্যে থেকে আমাদের বেরোতে হবে। এটা হচ্ছে আমার কথা, চোখ কান। এবং যারা হচ্ছে নতুন জেনারেশন, যেসব মেয়েরা লাভ জিহাদের শিকার হচ্ছে, তাদেরকে কিন্তু আমাদের শেখাতে হবে কোন কোন জায়গাগুলো কিভাবে প্রোটেকশন নিতে হবে, কিভাবে সেগুলো থেকে বেরোতে হবে। বহু মেয়ে এখন কিন্তু এরকমভাবে ট্র্যাপের মধ্যে পড়ছে। আমি বলছি বর্তমানে কি আমরা দেখছি না? আমি অঙ্কন হাত তুলছি, অঙ্কনের কাছে আসছি, আমরা তো দেখছি একটা দেশ যেখানে পার্সিদের দেশ ছিল, সেই দেশটা রাতারাতি চেঞ্জ হয়ে গেল, একটু একটু করে চেঞ্জ হয়ে গেল। আজকে তারা বলছেন তারা বোরখা পরবেন না, তারা এই সমস্ত নিয়ম কানুন মানবেন না। আজকে ইরান দেখছি আমরা, কিন্তু এতদিন বাদে আমরা কি অপেক্ষা করে থাকবো যে কবে আবার ইরানের মতো পুরোপুরি সবকিছু হাত থেকে বেরিয়ে যাবে, তারপর আমরা জাগবো? ততদিন পর্যন্ত আমরা প্যালেস্টাইন নিয়ে মিছিল করব, কিউবা নিয়ে মিছিল করব। আমার হাসি পাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলো নিয়ে কেউ কথা বলে না। এগুলো নিয়ে কথা বলা দরকার। অঙ্কন একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।